আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সালাম বাংলাদেশ, সকলকে শুভেচ্ছা। সবাই ভালো আছেন আশা করি। যারা দেশে দেখছেন এবং যারা প্রবাসে দেখছেন সবাইকে অনেক 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 ভালোবাসা। আমি আনিলা। আমার এই ছবি আঁকার জগতে আজকে একজন যে ব্যক্তিত্বকে নিয়ে এসেছি, নিমন্ত্রণ জানিয়েছি, সবার চেনা, যিনি জাদু শিল্পের রাজা। আমার মনে হয় এরপরে আর কিছু বলার নেই। চলুন আমরা আড্ডাতে চলে যাই, তারপর দেখি কে। আনিলা, কতদিন পর। ও জুয়েল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব ভালো আছি, তোমাকে দেখছি আর ভালো থাকবে না। আমি বাংলায় গান গাই। জুয়েল ভাই, আপনার জীবনের কিছু কথা বলেন না, মানে ছোটবেলার গল্প আমার খুব জানার ইচ্ছে। আমরা যৌথ পরিবারের মানুষ, অতি গ্রামে, কিন্তু গণ্ডগ্রাম নয়। আমাদের গ্রামটা খুবই গভীরে, কিন্তু ভারী সুন্দর একটা গ্রাম। গ্রামের মাঝখান থেকে একটা নদী চলে গেছে। আমাদের স্কুলটা একটা বিশাল বট গাছের নিচে, বট গাছ এবং অশ্বত্থ গাছ একসঙ্গে জুড়ে একটা, আমার তো মনে হতো যে এটা কত শত বছরের পুরনো, আমি বলতে পারবো না। তো ছায়ার নিচে স্কুল, আমি যে স্কুলে পড়েছি, হ্যাঁ, আমাদের ওই স্কুলের পাশেই একটা পাবলিক লাইব্রেরি ছিল। তারপরে আমাদের পোস্ট অফিস ছিল। প্রত্যেক শীতে আমাদের ওখানে কিন্তু একদম জেনুইন থিয়েটার হতো। থিয়েটার মঞ্চ যেমন করে বানানো হয় ওই রকম। তারপরে শীতকাল এলে পরে, বৃষ্টি থামলে পরেই নানান রকম অনুষ্ঠান হতো। যাত্রাপালা হতো, কবি গান হতো, জারি গান হতো, কত রকমের। তারপরে গাজির গান ছিল, ভারী মজা জিনিস, ওইটা আমরা খুব পছন্দ করতাম। গাজির গান নানান রকমের ছিল। এক ধরনের গাজির গান ছিল খুব মজার, বড় রোল ছবি আঁকা থাকতো, দুই পাশে দুজন ধরতেন, ছন্দে ছন্দে একজন নাচতেন আর ওই গল্প করতেন, আর ওই একজন গুটাতেন এক পাশ, নতুন ছবি চলে আসতো, আবার গুটাতেন নতুন ছবি চলে। এই যে কি মজার, বিশেষ করে শিশু বয়সে, সে বলার মতো না। আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি ছোটবেলাতে। আর যে মা যে আপনাকে রূপকথা বলতো, যে আপনার যে উৎসাহগুলো, মানে ওগুলো নিয়ে একটু বলুন না। মায়ের ব্যাপারটা আমি একটু বলি। আমার মা ছিলেন একটা বিশাল পরিবারের সর্বময় কর্ত্রী। কর্ত্রী বললে কিন্তু খুব একটা পাওয়ার মনে হবে, বাট নট লাইক দ্যাট। আমরা মাকে কখনো ঘুমাতে দেখিনি। আমরা উঠে দেখতাম তিনি কাজ করছেন, কাজ করছেন, কাজ করছেন, আর ঘুমাতাম নিচতলা থেকে। নিচে তো ওই পড়তাম সমস্ত নিচে, ঘুমাতাম আবার দোতলাতে, কাঠের দোতলা। মায়ের সঙ্গ পাওয়া, এটা যে আমাদের কি একটা আশার, কি সৌভাগ্যের। আমরা খালি আশা করতাম যে কবে জ্বর হবে, কারণ জ্বর হলে মা মাঝে মধ্যে এসে ওই কপালে ওই ভিজিয়ে, কাপড় ভিজিয়ে দেবে, একটু চোখ ভিজিয়ে দেবে, হ্যাঁ, পট্টি লাগিয়ে দেবে। তারপরে বেশি জ্বর হলে আবার কলসির নিচে একটু সলতে দিয়ে, তারপরে কলসিটা উপরে ঝুলিয়ে তার মধ্যে আবার পানি ঢেলে অনেকক্ষণ কাছে থেকে ওই তখন মায়ের হাত নিয়ে একটু কসলি করা, একটু এ করা। মা নিশ্চয়ই গল্প শোনাতো তখন। হ্যাঁ, ওই সময়। আর ওই ভরসা দিতেন, খুব ভরসা দিতেন, না এগুলো কিচ্ছু না, এগুলো তো আরে ওর হয়েছিল, কত তাড়াতাড়ি চলে গেল। খুব খুব ইতিবাচক, ভীষণ পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, এই তো হবেই, এতে কিছু না, কিছু না। ছোটবেলায় যে পড়াশোনা হলো সেখানে, তারপরে গল্পটা বলুন না। তো আমাদের বাড়ির পাশেই অনেকগুলো কৈবত্যদের বাড়ি এলো। তারা রাজাপুর থেকে চলে এসেছিল আমাদের গ্রামে। আমাদের বাড়ি এবং তাদের বাড়ির মাঝখানে ছোট্ট একটা খাল ছিল। খালের ওপর থেকে একটা চার মানে সাঁকো। তো যারা সাঁতার না জানে তাদের
ওই ওপারে যাওয়া নিষেধ ছিল। তো আমি সাঁতার না জানা দলের লোক, ছোট, অনেক ছোট, কিন্তু ওই বাড়িতে কেউ একজন বাঁশি বাজাতো। আমি খুব, কেন জানি না, ছোটোবেলা থেকে আমি বাঁশির প্রেমে পড়ে গেছি। তো আমার খুব ইচ্ছে হলো যে একটু যাবো ওপাশে। একদিন সবার চোখ এড়িয়ে ওই সাঁকো বেয়ে বেয়ে আমি ওপারে গেলাম। ওপারে গিয়ে দেখি আমার চাইতে একটু কম বয়সের একটি ছেলে, সে বাঁশি বাজাচ্ছে কৈবর্ত বাড়িতে। আমি গেলাম, পরে বাঁশি বাজাতে থামিয়ে দিল। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি বাঁশি বাজাতে থামালে কেন? বললো যে তুমি যে এলে। আমি বললাম, আচ্ছা আমি কি বাঁশি বাজাতে পারবো? সে বললো যে কেন পারবে না, আমি পারলে তুমি পারবে না কেন? তো কী করতে হয়? বললে যে সারাদিন খালি বাজাবে, তারপরে হয়ে যাবে। আর ও এর বেশি কিছু আর জানে না, ওই সারাদিন বাজাতেই হয়েছে। আমি বললাম, সারাদিন বাজাবো কী করে, আমার তো কোনো বাঁশি নেই। ও কী করলো, ওর যে বাঁশিটা তখন বাজাচ্ছিল সেটা আমাকে, নাও এটা তোমার বাঁশি। ওর একটা মাত্র সম্পত্তি ওই বাঁশি, ওই নিয়ে সারাদিন থাকে। সেই পুরো বাঁশিটা আমাকে দিয়ে দিল। আমি তো একেবারে তাজ্জব। এটা আমি পারবো না, এখনও পারবো না, কোনোদিনই পারতাম না, এখনও পারবো না। আমি চিন্তা করলাম হাউ গ্রেট দ্য বয় ইজ। তখন আমি বললাম যে ঠিক আছে, একদিন আমি বাজাবো আর একদিন তুমি বাজাবে। এই হয়ে গেল বাঁশির আমার প্রাথমিক গল্প। তারপরে আরও, এরপরে আমি আব্দুর রহমান সাহেবের কাছ থেকে বাঁশি বাজানো শিখেছি। কতগুলো বিশেষ টেকনিক আমি শিখেছি পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশির কাছ থেকে। খুব ভালোবাসতেন। ওনার একটা বড় ইন্টারভিউ কিন্তু আমি করেছি। আপনাকে কি বলেছে? জুয়েল বাঁশি। হ্যাঁ, আপনার বাঁশির নামও তো দিয়েছে জুয়েল বাঁশি। হ্যাঁ, আমি একটা বাঁকা বাঁশি আবিষ্কার করেছি, সেটার নাম দিয়েছেন জুয়েল। তুমি অনেক খবর রাখো। তারপরে ম্যাজিক, তাও শুরু হয়েছিল খুব ছোটোবেলাতে, তখন আমি স্কুলে যাই না, কিন্তু বাজারে যাওয়ার অধিকার হয়েছে, কারণ তখন আমি সাঁতার শিখে গেছি। তো বাজারে দেখি একদল মানুষ নৌকায় করে মিছিল করে বাজারে আসলো। তো কি, ওরা হচ্ছে বেদে, ওই দোকানদাররা বললো যে ওরা জাদু দেখায়। আমি তো রূপকথার গল্প শুনে শুনে জাদুর প্রতি এমনিতেই আগ্রহী হয়ে পড়েছি। পরের দিন আমি প্ল্যান করলাম যে ওদের একজনকে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ ওদেরকে ওই 100 চাল দিলে পরে ওরা জাদু দেখায়। তো ওদের একজনকে রিকোয়েস্ট করে আমাদের বাড়ির ওপর থেকে নিয়ে এলাম। তো একটা আমলকি গাছের নিচে ওকে বসালাম, আর আমাদের সঙ্গে সঙ্গে একদল ছোট ছোট, ওই আমার বয়সী একটু ছোটো বড়ো, এরা সব এলো। তো আমার কাছে তো আর চাল নেই, চাল নিতে গেলে তো আমার মায়ের কাছেই যেতে হবে। তো মায়ের কাছে গিয়ে ঘানে ঘানে শুরু হলো। তো মা অবশেষে বিরক্ত হয়ে, অথবা আমার আশা পূরণ করার জন্য কী কারণে জানি না, আচ্ছা ঠিক আছে 100 চাল দেবো, দেখ গিয়ে। তারপরে তুমি যাবে না? বললে আমি যাবো কী করে, আমার এত কাজ, এগুলো কী করবে? তো মা আর এলো না। তো ওই প্রথম দেখলাম বাটি এবং গুটির খেলা। এটা কিন্তু আমাদের নিজস্ব। ওই সময় কিন্তু আমি ম্যাজিশিয়ান হব এটা চিন্তা করিনি, কারণ হচ্ছে অবাক হতে পারি, ভাল লাগতে পারে, ওই মানুষটির প্রতি এক ধরনের ভালোবাসা, অনুরাগ, এগুলো হতে পারে। কিন্তু তার যে দুস্থ অবস্থা, তার যে গুটিগুলো তিনি চোখের মধ্যে ঢুকাচ্ছেন, মুখ থেকে বার করছেন, সেটা আবার মুখের মধ্যে দিচ্ছেন, কান থেকে বার করছেন, ওই রকম তেল চিটচিটটা একটা বল নিয়ে এরকম ম্যাজিক করবো, এইটা আমি কখনো চিন্তা করি না। তো ম্যাজিশিয়ান হবে এটা আমি চিন্তা করি না। কিন্তু প্রথম বীজটি কিন্তু ওই বাড়িতে বসে আমার বোনা হয়েছিল। আপনি তো বিভিন্ন বিষয়ে পারদর্শী, বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছেন, তো ওটার উপর একটু গল্প শুনি না। উচ্চাঙ্গ সঙ্গীতের উপর পড়েছেন, শিক্ষকতার উপর পড়েছেন, তারপরে যুক্তরাষ্ট্রে গেলেন, চলচ্চিত্র বানানোর উপরে পড়াশোনা করেছেন। এগুলো তো খুব খুব জানার ইচ্ছে, একটু গল্প আসলে আমি বিনয় করে বলছি না, কিন্তু আমার একদম নিজের অনুভূতি থেকেই আমি জিনিস বলছি। সেটা হচ্ছে, ধরো ক্লাসিক্যাল শিখতে গেলে আমার 10টা ঠাট শিখতেই হয়েছে, কিন্তু এরকম প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো, সেগুলো খুব দ্রুত একটা ফর্মাল জিনিসকে তোমাকে ধরিয়ে দিচ্ছে। অনেক গবেষণার ফলে ওই জিনিসগুলো তারা সেই সময়ের জন্য তারা পেয়েছেন। কিন্তু প্রকৃত শিক্ষা হচ্ছে ওইখান থেকে তুমি কি নেবে। এতদিনের যে সামান্য অভিজ্ঞতা আমার হয়েছে, সেটা হচ্ছে এগুলো সবই মানে বইয়ে আছে,
আমার আগে তারা আমার কি করতে হবে তার প্রাথমিক লাইনটা তিনি ধরে দিয়েছেন। তোমাকে গাছ শুধুমাত্র বুনে দেওয়া হলো, বীজ বুনে দেওয়া হলো, বড় জোর একটু পাতা, তার চাইতে বড় জোর একটু বেড়ার মতো দিয়ে দিল যেন ছাগলে খেয়ে না ফেলতে পারে, এই পর্যন্তই সম্ভব। কিন্তু গাছকে যদি বটবৃক্ষ হতে হয় তাহলে ওই বীজের মতোই এর আগের অংশটুকু, বৃক্ষ হতে গেলে নিজেকে হতে হবে। তো পৃথিবীর বিখ্যাত অনেক মানুষ আপনাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। আমি তাদের গল্পগুলো আমাদের যারা বসে আছেন সেটের সামনে, বাংলাদেশের বাইরেও আছে, তাদের খুব জানার ইচ্ছা। আমার একবার শো চলছিল বার্মিংহামে হলটার নাম হচ্ছে আলেকজান্ড্রা থিয়েটার, বিখ্যাত। আমি শোয়ের আগে সাউন্ড চেক করতে গিয়ে দেখি কি প্রত্যেকটা সিটের সামনে একটা করে দামি বাইনোকুলার, দূরবীক্ষণ যন্ত্র। আমি ঘাবড়ে পাগল হয়ে গেছি যে আরে এই বাইনোকুলার দিয়ে তো একেবারে ওই স্টেজের একেবারে এতটুকু একটা ধান যদি ফেলা থাকে সেটাকে সব দেখা যাবে। তা আমি কি করবো, ঘামছি ভেতরে, কারণ আমি এর আগে তো কখনো ট্রাই করি নাই বাইনোকুলারের সামনে ম্যাজিক করার। কারণ এখন সে তো উকি মেরে দেখবে একদম আমার হাতের মধ্যে এসে, বুকের মধ্যে ভয়। কিন্তু দেখলাম যে প্রথম ম্যাজিকটা যখন করলাম তখন অন্যান্য শোয়ে যেরকম হাততালি পড়ে এ শোয়ে আরও জোরে পড়ল। আমি বুঝলাম না, আমার ভয় ছিল যে আমি ধরা পড়ে যাব, একটা হাততালি পাবো না। দ্বিতীয় শো আবার ওই রকম। আমি থার্ড ফোর্থ আইটেমে যখন জোরে হাততালি আরও বাড়লো তখন বুঝলাম যে আমার আরও লাভ হয়েছে। কারণ হচ্ছে একটু দূরে বসে যারা দেখছে তারা যত কম দেখতে পেত, বাইনোকুলারে তারা আরও বেশি দেখতে পাওয়ায় তারা আরও বেশি উল্লসিত হয়েছে। এবং অন্যান্য দিন সেই সময় কিন্তু এইরকম এই সেলফির যুগ ছিল না, ক্যামেরায় হতো আর অটোগ্রাফ নিত। তো বেশ অনেকক্ষণ বসে অটোগ্রাফটা দেওয়ার পরে তারপরে দেখি যে একটা ফ্যামিলি বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে ঘিরে বেশ কিছু লোকজন। তো এদিকে যখন হয়ে গেল অটোগ্রাফের পালা, তো দেখি যে তাদেরকে নিয়ে ওই ফ্যামিলিটাকে নিয়ে স্টেজের কাছে অন্য লোকজন আসছে, এসে পরিচয় করিয়ে দিলেন যে ইনি বেন কিংসলে। ও মাই গড, তাকিয়ে দেখি যে অস্কার পাওয়া বেন কিংসলে গান্ধী ছবির যে গান্ধী হয়েছিলেন। ও মাই গড, মানে আমার কাছে একটা অবিশ্বাস্য। এর আগে কিন্তু আমার সিটিজেন কেইনের যে অরসন ওয়েলস, তার সঙ্গে ফ্রেন্ডশিপ। অরসন ওয়েলস কিন্তু নিজে ম্যাজিশিয়ান। তারপরে খুব পোলাইটলি কথা, উনি কিন্তু এমনি বেসিক্যালি কথা বলেন খুব পোলাইট এবং লো ভয়েসে, খুব সফটলি। তো উনি বললেন যে আমাদের এত ভালো লেগেছে, এত মানুষের মধ্যে তো অনেক কথা বলা যাবে না, তো নেক্সট স্যাটারডে আমার বাড়িতে কি একটা ডিনারে আসা যাবে? আমি তো সব ফেলে দেবো, কিন্তু তার বাড়িতে আমি যাবই, কারণ ওই মানুষের সঙ্গে আমার জন্য কয়েক ঘন্টা একসঙ্গে কাটানো তো আমার জন্য, যেমন আমার জন্য এই যে এতক্ষণ সময় কাটানো আমার জন্য এটা পাওয়াটা। বেন কিংসলে কি বলবো, আমি কিছু বলার নেই। বেন কিংসলে একটা জিনিস বলেছিলেন আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আমি তো তার যে সমস্ত এপ্রিসিয়েশন, উনি নিজে ওইখানে বললেন যে আমি তোমার ম্যাজিক ধরার জন্য করেছিলাম বাইনোকুলার দেখে। তো 3বার 4বারের পরে যখন দেখলাম কিছুই ধরা পড়ছে না, আরো বেশি দেখছি আমি, তখন আমি ওইটা রেখে খালি চোখে দেখলাম। তো আমি আগে থেকেই ওই ডিনারে রেখেছে, তার বাচ্চারা থাকবে, কারণ আমি তার বাচ্চাদেরকে দেখেছি সঙ্গে। তো আমি কিছু ক্লোজ আপ ম্যাজিক নিয়ে গেলাম দেখাবো বলে। তো উনি আরও বেশি বিস্মিত হলেন। উনি বললেন যে আমি ম্যাজিক খুব পছন্দ করি, নিজে ছোটোবেলাতে ম্যাজিক করতাম, এবং আমি দেখেছি যে যারা স্টেজ শো করে, ফুল ইভিনিং স্টেজ শো করে, তাদের সংখ্যা খুব কম। কিন্তু ফুল ইভিনিং স্টেজ শো যারা করে তারা একভাবে তাদের পার্সোনালিটি বিল্ড আপ করে, আর ক্লোজ আপ ম্যাজিক যারা করে তারা তাদের পার্সোনালিটি অন্যভাবে বিল্ড আপ করে। তো
স্টেজে ফুল ইভিনিং শো করা লোকদেরকে আমি ক্লোজ আপ ম্যাজিক এত ভালো করে দেখাতে আমি দেখিনি। আবার ক্লোজ আপ ম্যাজিশিয়ানরা ওই রকমভাবে অত লম্বা সময় 2 ঘন্টা ব্যাপী দর্শককে পাগল বানিয়ে ফেলানো, এটাও কিন্তু তোমার মধ্যে দুইয়ের সংমিশ্রণ হয়েছে। এটা আমি বলছি এই জন্যে যে এটা আমার কাছে একটা বিরাট উপহারের মতো, কারণ উনি ফাইনালি যে কথাটা বললেন যে আমি একজন অভিনেতা হয়ে তোমার অভিনয়ের কাছে যে হেরে গেলাম, এটা আমার নিজের জন্য একটা বিরাট পাওনা। ততক্ষণে আমি তাকে জড়িয়ে ধরেছি, কারণ ততক্ষণে সে আমার অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে। এবং ওই সারা পৃথিবীতে আমি দেখেছি যে একটু অ্যাডভান্স লোকরা, তারা, আমি মিডল ইস্টের প্রায় সব দেশ, শুধুমাত্র সৌদি আরব ছাড়া আর মিডল ইস্টের সব দেশ ঘুরেছি, আমি দেখেছি যে সেই সময় দেশের যারা অ্যাডভান্স লোক, আমি ধরে নিলাম যে বড় সাংবাদিকরা, এই সাংবাদিকরা জাপানেও যা, ওই লন্ডনেও তাই, ওই প্যারিসেও তাই, লস অ্যাঞ্জেলেস তাই, আবার মিডল ইস্টের আবুধাবিতে কিংবা কুয়েতে সব জায়গায় এক। অর্থাৎ একটা লেভেলে মানুষ যখন উঠে যায় তখন পৃথিবীর সব মানুষ একই রকম হয়ে যায়। একই রকম বলতে আমি বলছি যে তাদের চেতনার স্তরটা সব জায়গায় এক হয়ে যায়। জুয়েল ভাই, আমি জানি আপনি ৭১-এ যুদ্ধে গেছেন, তো ওই মুক্তিযুদ্ধের গল্পটা একটু। আমি 25 মার্চ পর্যন্ত ঢাকা ছিলাম। পরের দিন যখন কারফিউ তুলে নিল, তখন নদীর ওপর থেকে ওপর গিয়ে অনেক কষ্টে হেঁটে হেঁটে তারপরে বাড়িতে গিয়ে পৌঁছলাম। কিন্তু বাড়ি থেকে পালাবো, না পালিয়ে তো যাওয়া যাবে না, বলে যাবো যে মায়ের কাছে, মা তো যেতে দেবে না, অসম্ভব। আমার একটা বন্ধু ছিল নিটুল, আমাদের পাশের গ্রামে। আমি বিকেলবেলা ওর ওখানে চলে গেলাম। আমার একটা হাফ শার্ট, একটা লুঙ্গি, আর লুঙ্গির গোড়ায় একটা গামছা প্যাঁচানো, হাফ শার্ট দিয়ে সেটা ঢাকা। আমি যেন এদিকে আশেপাশে ঘুরছি এই করে কোনো রকম বাড়ি থেকে সরে ওই চলে গেলাম দ্রুত দৌড়ে ওই ওর বাড়িতে, নিটুলের বাড়িতে। ওকে গিয়ে বললাম যে আমি মুক্তিযুদ্ধে যাচ্ছি, তুমি যাবে কি না? ও বললো অবশ্যই। হাঁটতে হাঁটতে বহু দূর, 8 মাইল দূরে 8 ঘর কুড়িয়ানা বলে একটা বিল ছিল, বিশাল পেয়ারা বাগান, কিন্তু মুক্তিযোদ্ধাদের দেখা পেলাম। আমরা শুনেছি যে ওইখানে ওরা মুক্তিযোদ্ধারা আছে। এখন রাত কাটাতে হলো ওই জঙ্গলের মধ্যে। ওরে মশা, সে কি মশা, পিঁপড়া কি সারা গা বেয়ে ওঠে পিঁপড়া। কোনো রকমের রাতটা ওই রকম করে ছটফট করে কাটিয়ে দিলাম। পরের দিনও সারাদিন যায়, বিকেলবেলা একজন মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা। তো এইভাবে করে প্রথম ওদের সঙ্গে জয়েন করা। এখন আমরা রেডি হয়েছি আর্মিদের সঙ্গে যুদ্ধ করার জন্য। কাপড়কাঠি বলে একটা জায়গা আছে, ওখান থেকে একটা নদী চলে গেছে, ওইটায় আমরা ঠিকঠাক করলাম। নদীর পাড়ে আল থাকে, জানো তো, উঁচু একটু জায়গা, গানবোট না আছে, মানে স্টিল বডির কোনো কিছু আসলে আমরা আক্রমণ করবো না। তারপরে দেখি যে ওই দিকে ফিরছে ওরা, ঘরটার আগুন দিয়ে ফিরছে। তো আমাদের প্ল্যান ছিল যে ওই আমাদের এরিয়ার আমরা 7-8টা গ্রুপ একসঙ্গে একটু গ্যাপে গ্যাপে রেডি হয়ে বসে আছি। আমাদের একজন লিডার হুইসেল দেবে বাঁশিতে। আমরা যে বসে আছি তার মধ্যে কারো একজন ওই হৃদকম্প এমন উঠে গেছে যে লঞ্চ আমাদের মাঝখানে আসার আগেই কার বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে। আমরা তো ঘাবড়ে গেছি, এখন তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমরা দেখি যে লঞ্চটা ওই স্রোতের সঙ্গে, ওটার মোমেন্টাম আছে না, স্রোতের সঙ্গে লঞ্চটা আমাদের ঠিক জায়গা মতো এসে পড়েছে। এবং কয়েকটা গুলির মধ্যেই দেখি যে সারেং পড়ে গেছে, লঞ্চটা ঘুরে গেছে। তো লঞ্চটা খুব ঘুরে যাওয়ায় লঞ্চটা উল্টে গেছে। আর আমাদের এই গুলিতে কাঠের বডি তো, লঞ্চটা গেছে ফেটে। আর ওই ভেতরে হুড় মুড় চেঁচামেচি, ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ দেখি মেশিন গানের গুলি ওদিক থেকে একেবারে বারুদের মতো, ওই যে আতশবাজি যেমন করে আসে না, ওই রকম আমাদের দিকে আসতে শুরু করলো। ওরা ওপাশে যে তারা তাদের মেশিন গান সহ উঠতে পেরেছে যারা, তারা আমাদের এদিকে গুলি করতে লাগলো। আমরা তো এবার কি করব? আমরা ওই
চেপে রইলাম। তারপরে কিছুক্ষণ যায়, ওরা থেমে যখন যায় তখন আমরা 2-4টা করে গুলি করি। যেই আমরা 2-4টা গুলি করি ওদিক থেকে হাজার হাজার গুলি আসতে শুরু করে। এমনি করতে 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 রাত 12টা-1টার দিকে আমরা গুলি করি, ওদিক থেকে আর গুলির কোনো শব্দ নেই। আবার গুলি, শব্দ নেই। তারপর আমরা হঠকারী কিছু না করে আমরা সূর্য ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে, মানে আলো যখন উঠবে তারপরে আমরা ওপারে যাব। তো ধীরে ধীরে যখন সূর্য উঠলো আমরা এদিকে নৌকা জোগাড় করে রেখেছি, ওরা যে বরাবর গেছে তার থেকে একটু দূরের থেকে আমরা ওই নৌকায় ওপারে যেতে শুরু করলাম। আমরা যখন নৌকা ওদিকে যাচ্ছি একটু আলো ফুটেছে, ওপাশের থেকে হাজার হাজার মানুষ। আমরা তাড়াতাড়ি যখন ওপারে গিয়েছি এর মধ্যে দেখি যে ওরা গরুর দড়ি টড়ি দিয়ে পিঠ মোড়া দিয়ে 4টাকে বেঁধে আমাদের দিকে নিয়ে আসছে, আর সেগুলোকে পেটাচ্ছে। আমরা তাড়াতাড়ি গিয়ে ওদের পেটানো থামালাম। তো ওটা তো অবাক, আমরা পেটে না, ওদের তো মেরে ফেলবো এখন, আমরা গিয়ে বন্দুকের বাট দিয়ে পিটিয়ে মেরে ফেলবো, এই হচ্ছে ওদের আন্দাজ। কিন্তু আমরা থামাচ্ছি দেখে ওরা অবাক, না আপনি থামাচ্ছেন কেন? আমরা এইটুকু বোঝালাম যে আমাদের এদের দরকার আছে, এদের কাছ থেকে খবর নিতে হবে, এদেরকে আমরা হাটে হাটে হাঁটাবো। এবং তাই করেছিলাম আমরা, ওদেরকে ওই গলায় চটি ঝুলিয়ে পিঠ মোড়া দিয়ে বেঁধে, ওই গরুর দড়ি দিয়ে বেঁধে বেঁধে হাটে হাটে হাটবার দিন যে আজকে এই হাট সেই হাটে ওদেরকে ঘোরালাম। আর মানুষে কি গালাগালার, এইগুলো করতে করতে আমাদের এমন হয়ে গেল যে আমাদের কোনো বিশ্রামই নাই। বৃষ্টি হোক ওই ভিজছি, সারা গায়ে কাদা, ওই শুকাচ্ছে, গোসলের সময় নেই, ঘুমের নাই, খাওয়ার সময় নেই। তো আমার কী হয়ে গেল, পায়ে গ্যাংগ্রিন হয়ে গেল। পায়ে গ্যাংগ্রিন হয়ে যাওয়ায় কাদার মধ্যে কী করে নামবো, একটাই করলাম, নিজেরা ডাক্তারি করলাম। ওই আম গাছের কষ বেশ শক্ত হয়ে নামে, তো ওইগুলো রাত্রে এসে আমরা নিজেরাই করলাম যে যার হবে তার অনুমতি নেওয়ার, অন্য সবাই ডাক্তার, সে তখন রোগী। তো পেছনে গামছা দিয়ে হাত মুড়ি দিয়ে মুখের মধ্যে আরেকটা গামছা ঢুকিয়ে দিয়ে চেপে ধরে ওই ইয়েতে সর্ষের তেলে পোলতে লাগিয়ে আগুন দিয়ে ওই জায়গাটা পুড়ে দিতে হবে। পুড়ে দিলে পরে ওই ইয়েটা কিছুটা নরম হয়, ওই ভেতরে যে পুঁজটা, এবং তারপরে চেপে ওর মধ্যে থেকে কাদা এবং পুঁজ বার করে তারপরে আমের কষ চেপে চেপে, এই ডাক্তারি নিজস্ব ডাক্তারি, চেপে চেপে ঢুকিয়ে বলে জিনিয়াস। এগুলো বললাম কিন্তু শুনতে জীবনটা মনে হয় যে এই মরে যাব, কারণ ওই যে পুড়িয়ে ওই জায়গাটা পুরো পোড়াতে হবে চেপে ধরে। এটা তো কেউ ডাক্তার না যে এইখানে চাপ দিলে পরে এইখানে কাদাগুলো বেরিয়ে আসবে, যেমন তেমন চাপাচাপি। আর চিৎকার করার উপায় নেই, কারণ আশেপাশের লোক যাতে টেন না পায় সেই জন্য চিৎকার করা যায়। মুখের মধ্যে গামছা ঢোকানো আছে, হাত দিয়ে ঢাকা উপায় নেই, পিঠ মোড়া দিয়ে বাঁধা। এইরকমভাবে করে আমাদের দিন রাত চলতে হয়েছে, ভয়াবহ ভয়াবহ। 71 একটা বড় চ্যালেঞ্জ হয়েছে। আমি আজকে এই ম্যাজিশিয়ান হতাম না। এটাও কিন্তু 71-এর ফসল, লিটারেলি। 71-এর আমরা জিতে গেলাম। জিতে যাওয়ার পরে কিছুদিনের পরই পাকিস্তানের সঙ্গে আমাদের হকি টিমের কম্পিটিশন পড়ল। খেলা শেষে দেখা গেল যে বাংলাদেশ 17 গোলে হেরে গেছে। অ্যাজ এ ফ্রিডম ফাইটার এটা আমার মাথায় বাজ পড়ার মতো একটা ব্যাপার। ব্রেইন স্টর্মিং শুরু করলাম। আমি চিন্তা করলাম, আমার পড়া ছিল ওই ম্যাজিক নিয়ে, তো আগে আগ্রহ ছিল, তো ল্যান্ড অফ ম্যাজিক বলা হতো আমাদের বেঙ্গলকে। আমি চিন্তা করলাম যে আমি ম্যাজিক জানি, যে ভালো ম্যাজিক জানে সে ভালো ম্যাজিক, সায়েন্টিস্টে ভালো সায়েন্স করবে, যে ভালো চাষি সে ভালো কৃষিকাজ করবে, মানে যে যাতে ভালো সে সেইটা শ্রেষ্ঠ হবে। তো আমি তখন থেকে লেগে গেলাম যে আই উইল প্রুভ যে আমরা পারি। বাংলাদেশের বাহিরে প্রবাসে এত দেশে আপনি গেছেন, আপনার জাদু দেখিয়েছেন, জাদু শিল্পকে শিল্প, জাদুদের শিল্প সেটাকে দেখিয়েছেন, এবং এত পত্রপত্রিকা, মানে ইলেকট্রনিক মিডিয়া, প্রেস, নানা রকম মানে
পাবলিসিটি হয়েছে, তো সেই সেই জায়গাতে আপনি আমাদেরকে একটু শেয়ার করেন না? অ্যাকচুয়ালি আমরা যেখানে শো করেছি আমাদের শোয়ের ধরনটা এতই ডিফারেন্ট, যার ফলে ওদের কাছে গিয়ে এটা একটা ঝলমলে একটা নতুন জিনিস হাজির হয়েছে, যার ফলে পত্রপত্রিকার লোকজন এইরকম হয়েছে। বিশেষ করে মিডল ইস্টের বড় বড় পত্রিকার জার্নালিস্টরা, সে তো এডিটর চলে এসছে, আলকাবাজের এডিটর চলে এসছে আমার হোটেল মেরিডিয়ানে। এডিটর কিন্তু নিজে লিখেছে সেই আর্টিকেল, বিশাল আর্টিকেল, ফ্রন্ট পেজ, কালার্ড। তখন পত্রিকায় কালার খুব কম পত্রিকায় যায়। আমেরিকাতে এতগুলো শহরে আমি শো করেছি এবং এতগুলো পত্রিকায় এসছে যে একটা পত্রিকা বলা খুব মুশকিল। ইংল্যান্ডে আমি এক নাগাড়ে 5 মাস শো করেছি এবং তার মধ্যে একটা টিভি সিরিয়াল পর্যন্ত করেছি। তো এখন সেইগুলো তো বলা আসলে খুব কঠিন, তবে মানুষের খুব পেয়েছি আমি। আচ্ছা, একটা ভালো গল্প হয়েছে মনে পড়েছে, সেটা হচ্ছে আমার শো নেপালে। আমি উত্তরা ক্লাবে সাঁতরে বাড়ি ফিরছি, এই গেছে ইলেকট্রিসিটি চলে গেছে, তখন খুব ইলেকট্রিসিটি যেত। তো আমি তাড়াতাড়ি দৌড়ালাম, কারণ এখানে ওখানে দেখি ওই সিগারেট খাচ্ছে না গাঁজা খাচ্ছে আমি জানি না, ওই ছেলেরা, বখাটে ছেলেরা মোড়ে মোড়ে। তো এখন 3-4জন বসেছে, ওরা ড্রাগ নেয় কি না আমাকে ধরে পয়সা, আমার কাছে তো পয়সা নেই কারণ সাঁতার দিয়ে এসছি, পয়সা না পেলে নাকি ওরা ছোড়া মারে, এই সমস্ত ভয় আমি পাগল। তো আমি খুব তাড়াতাড়ি ছুটছি, তো অন্ধকারের মধ্যে আমি দেখতে পাইনি একটা ম্যানহোলের মধ্যে ড্রেন করে পড়ে গেছি। এই দেখি যে সেই ছেলেগুলোর একটা দল ওই পাশের গলি থেকে ছুটে চলে এসছে। খুব লেগেছে, খুব মায়া, মানে তাদের মধ্যে। আমার ওই ব্যথার মধ্যে কান্না এসছে। তারপরে কি হলো, ডাক্তার এক্স রে করে দেখলো যে আমার পা ভেঙে গেছে, প্লাস্টার করে দিয়েছে, পা তো ফুলে এত বড় হয়েছে। এখন আমি ঠিকমতো হাঁটতে পারি না। আমার কয়েকদিনের মধ্যেই শো। তারপর ডাক্তারকে বললাম যে আপনি একটা করেন যাতে করে হাঁটতে পারি, এরকম একটা ব্যবস্থা। বলে যে আপনি হাঁটবেন কেমন করে, আপনার তো হাড় ভাঙা। তখন আমি বললাম তাহলে একটা ইলিউশন তৈরি করতে পারি কি না। এখন দোকানে খুঁজতে শুরু করলাম যে একই রকমের দুটো জুতো পাওয়া যায় কি না, যে একটা এত বড় সাইজের আর যে পাটা ভাঙা না সেটা ছোট সাইজ, লম্বা পরলাম, মানে প্যান্ট পরলাম। হ্যাঁ, এবং আমি প্র্যাকটিসগুলো, কি যন্ত্রণা, ব্যথা তো অনেক, হাড় ভাঙা ব্যথা। তো ওই জেগে প্র্যাকটিস করলাম যে একই জায়গায় দাঁড়িয়ে কি করে করা যায়, ম্যাজিক স্টেজ ইলিউশন শো, বিরাট শো কি করে। আমি এক জায়গায় দাঁড়িয়ে প্র্যাকটিস করলাম। তা আমি বুঝলাম তো আমার তো এবার সর্বনাশ, এবার এমন ঠেসে আমাকে গাল দেবে পত্রিকা। পরের দিন ফার্স্ট পেজ লিড, 6 কলাম। পরের দিন আমার ঢাকা আসার কথা। এয়ারপোর্টে দেখি কি একটি ছেলে একবার সামনের দিকে যাচ্ছে, পাশের দিকে যাচ্ছে, নিচু হচ্ছে, পিছের দিকে ঘুরে আসছে। তারপরে আমি ডাকলাম ওকে যে এনিথিং রং। তারপরে সে বলল যে না। আমি জিজ্ঞেস করলাম তুমি কোথাকার? সে বললো তার বাড়ি শ্রীলঙ্কা। হ্যাঁ, সে বললো যে আমি বিস্মিত হয়ে গেলাম যে সৃষ্টিকর্তার কি অবিশ্বাস্য ব্যাপার, ঠিক তোমার মতো দেখতে একজন ম্যাজিশিয়ান গতকাল স্টেজে ফাটিয়ে ফেলেছে। আমি বললাম তাতে বিস্ময়ের কী আছে? বললাম না, তুমি তো দেখছি যে আমার পা প্লাস্টার করা এবং আমি হুইল চেয়ারে বসা, এবং তখন তো আমি করা, আমার এখানে মানুষের দেওয়া, মানে অটোগ্রাফ দেওয়াটা সে পুরনো ডেটের। তো সে ভাবতেই পারেনি যে আমি সেই মানুষ। তো আমি তার আর ভাঙাইনি। আমি বললাম কী জানি, হয়তো একই রকম হতে পারে। বলে তুমি বিশ্বাস করবে না, তুমি যদি যেতে সেই শোতে তাহলে তুমি বুঝতে যে একই রকম দুজন মানুষ কি করে হয়, ঠিক তোমার মতো সেই ম্যাজিশিয়ান ছিল। আমি ভুলবো না এটা কখনো।
আমরা জানি যে সারা বিশ্বে 295 জাদুশিল্পীর মধ্যে আপনার নাম জাজ্বল্যমান। এটার ব্যাপারে একটু কি আমাদের সাথে শেয়ার করবেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে সমস্ত হুজ হু ইন ম্যাজিক, ডিকশনারি অফ ম্যাজিক, হিস্ট্রি অফ ম্যাজিক, এগুলো যখন বার হয় তখন এই বাংলাদেশের একজন মানুষের নাম সেখানে অবশ্যম্ভাবীভাবে থাকে। আপনি হুজ হু হয়েছেন সেখানে? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আপনার যে বন্ধু ডেভিড কপারফিল্ড, এই যে বিশ্ববিখ্যাত জাদুশিল্পী, উনি কি বলেছেন? দর্শক শুনুন, বন্ধু জোর কদমে এগিয়ে চলো, ম্যাজিক তোমাকে চায়। না, ও আরও অনেক কিছু বলে। ও কারণ হচ্ছে কি, ও তো ডিফারেন্ট কিছু পছন্দ করে। তো আমার আইডিয়াগুলো যে ডিফারেন্ট হয় এই জিনিসটা সে চমকে যায়। এত কিছু মানে সাফল্যের পেছনে নিশ্চয়ই আপনার ভালোবাসার কিছু মানুষ আছে জীবনে, তাদের কথা কি একটু বলা যায়? 71-এর মুক্তিযুদ্ধের সময় তো সব আমার পুড়ে গেল। পিরোজপুরে আমার বাড়ি নাই। পিরোজপুরে কোথায় থাকবো তার ঠিক নেই। তো আমার একটা বন্ধু, ওর নাম মঞ্জুর আহমেদ সর্দার। ও করতো কি, ওর বাবা ভীষণ কড়া ছিল, ছেলে কারোর সঙ্গে আড্ডা দেয় সব চলবে না। তো যাই হোক, ও করতো কি, ও বলতো যে রাত 12টার পরে তুমি আমাদের দরজায় আসবে, আমি দরজা খুলে দাঁড়িয়ে থাকবো। তো আমি 12টার পরে যেতাম। তো আমি তো সারাদিন খুব টায়ার্ড থাকতাম। গিয়েই ওর যে খাবার তার অর্ধেকটা আমি খেতাম আর অর্ধেকটা ও খেত। ওর একটা চৌকি ছিল, চৌকি মানে কি টুলের মতো, দুটো টুল পাশাপাশি রাখলে যতটুকু হয় অতটুকু একটা চৌকি, ছোট্ট একটা মশারি। তো ওর মধ্যে আমাকে শুয়ে দিয়ে বলতো যে আমি একটু এক্সারসাইজটা সেরে আসি, তুমি ঘুমাও। তো আমি টায়ার্ড মানুষ, শুয়েই ঘুম। একদিন হঠাৎ কিসের যেন একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। এবার দেখি পাশে মঞ্জু নাই। কোথায় মঞ্জু? বেশি জোরে ডাকতে পারি না, ওর আব্বাটের পায়ে যদি দেখি দরজাটা একটু খোলা। দরজাটা আরও খুলে গিয়ে দেখি যে একটা ইলেকট্রিক বাল্বের নিচে সে বসে মশা মেরে সে 100 গ্রামের মতো মশা স্তূপ করে রেখে দিয়েছে। তখন আমি বুঝলাম যে এই যে এতদিন যাবৎ ওর বাড়িতে যে থাকি, ওর যে চৌকিটা এটা এতই ছোট যে ওখানে দুজন শোয়ার কোনো উপায় নেই। তার মানে ও কোনো দিনই ঘুমায়নি। আমাকে শুয়ে দিয়ে ব্যায়ামের কথা বলে সে বাইরে গিয়ে সে আমার মানে আপনার জন্য ত্যাগ করলো অনেক কিছু বন্ধু বলে। এখন আমি না কাঁদবো না ওকে জড়িয়ে ধরবো, আমি মানে এখনো বলতে গিয়ে কিন্তু আমার গলা ভারী হয়ে আসছে। বুঝতে পারছি। তো এইরকম বেশ কিছু ঘটনা আছে আমার জীবনে। আমার বন্ধু ভাগ্য খুব ভালো। আর আপনার গিন্নি আর আপনার কন্যা, তার কথা বলবেন? তো আমার বিয়ের আগে আমার যখন সব কিছু দ্বিতীয়বার পুড়ে গেল, আমি ঢাকাতে চলে এসেছি। তো ওদের বাড়িতে যখন গেলাম, ওর মা আমাকে বলে কি, তুমি 1 লক্ষ টাকা পেয়ে গেছো। আমি কীরকম? বসো। তো বললো আমার স্ত্রীর নাম বিপাশা, ডাকনাম পাশা। বলে যে পাশা লটারির টিকিট কিনেছে, রেড ক্রসের লটারির টিকিট কিনেছে, ওর ফার্স্ট প্রাইজ হচ্ছে 2 লক্ষ টাকা। তো একদিন বসেছে সবাই যে 2 লক্ষ টাকা যদি পায় তাহলে কে কী করবে। তো ওর কাছে যখন এলো, ও গম্ভীরভাবে বলল যে 1 লক্ষ টাকা দেবে ওর আব্বার চিকিৎসার জন্য, আব্বা খুব অসুস্থ ছিলেন, আর 1 লক্ষ টাকা দেবে আমাকে আমার ম্যাজিকের সব জিনিসগুলো যেন আবার আমি নতুন করে বানিয়ে নিতে পারি। তো এই যে একটা ব্যাপার, বিশাল ঘটনা, বিশাল ব্যাপার। আপনি আপনার সব শো এর একটা উপার্জনের একটা অংশ মানুষের জন্য দান করেন, স্কুল, কলেজ, হাসপাতাল। এটা সত্যি কথা না, যেগুলো চ্যারিটি শো করে সেইগুলোর। জুয়েল ভাই, একটা আর্জি আছে, আজকে কি আমাকে একটু বাঁশি বাজিয়ে শোনা যায়? এইরকম বললে পারি কি আর না বাজিয়ে পারা যায়? আমি বাংলায় গান গাই,
আমি বাংলায় গান গাই। তো একটা ছোট্ট খাটো অটোগ্রাফ তো আমি চাবো, কিন্তু আমার তো খাতা নেই, কিছু নেই, আমি ক্যানভাস দিতে পারি। প্রিয় বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যারা প্রবাসী বসে দেখছেন, কেমন লাগলো আজকের আমাদের আড্ডাটা জানাবেন জিমেইল এবং ফেসবুকের মাধ্যমে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা যে জুয়েল ভাইকে পেলাম, এটা যে আমাদের কত বড় পাওয়া, শুধু আমার জন্য নয়, আপনার সবার জন্য। তো আমাদেরকে একটু জানাবেন কেমন লাগলো আপনাদের এই প্রোগ্রামটা, এবং আবার দেখা হবে।